অসুস্থ মা বাবার চিকিৎসার খরচ, পার্সোনাল এবং হোম লোনের কিস্তি কিভাবে দেবেন ভেবেই উঠতে পারছেন না এখন। পরিবারের স্বামী স্ত্রী পেয়েছিলেন এসএসসিতে চাকরি। সুপ্রিম আদেশে এক ধাক্কায় দুজনের চাকরি যাবার পরে একেবারে দিশেহারা অবস্থা। কিন্তু মহাভারতের ভগবান শ্রীকৃষ্ণের উপদেশকে স্মরণ করে বিনা পারিশ্রমিকে পড়ানোর জন্য এগিয়ে এলেন চাকরিহারা শিক্ষকেরা। হুগলির রিষড়া বিদ্যাপীঠ ইউনিট 2 স্কুলের ঘটনা। হুগলি জেলার এমন একটা সরকারি স্কুল যেখানে বিখ্যাত এবং প্রতিষ্ঠিত ইংরেজি মাধ্যম স্কুলের মতো লাগানো হয়েছিল গ্রিন বোর্ড। ভবিষ্যতে স্মার্ট ক্লাসরুম বানানোর ছিল পরিকল্পনা। কিন্তু সুপ্রিম আদেশে এক ঝটকায় ভেস্তে গেল গরিব নিম্ন মধ্যবিত্ত ছাত্রদের ভবিষ্যৎ গড়ে দেবার যাবতীয় পরিকল্পনা। স্কুলের প্রধান শিক্ষক রোশন কুমার মাল সহ অন্য শিক্ষক শিক্ষিকাদের অঙ্গীকার যে ছাত্রছাত্রী পড়ানো বন্ধ করবেন না। নেতাজি ইন্ডোরে মুখ্যমন্ত্রীর আশায় বুক বাঁধছেন তারা। অসুস্থ মা বাবার চিকিৎসা খরচ, পার্সোনাল এবং হোম লোনের কিস্তি কিভাবে দেবেন ভেবে উঠতে পারছেন না। পরিবারের স্বামী স্ত্রী পেয়েছিলেন এসএসসিতে চাকরি। সুপ্রিম আদেশে এক ধাক্কায় দুজনের চাকরি যাবার পরে একেবারে দিশাহারা কুণাল মণ্ডল, দেবব্রত বৈদ্য। আজ তাক বাংলাকে তারা জানিয়েছেন কি বলছেন তারা। আসুন শোনাই আপনাদেরও কি বলছেন কুণাল মণ্ডল, চাকরিহারা শিক্ষক, এবং দেবদত্ত বৈদ্য, তিনিও চাকরি হারিয়েছেন। শোনাই দুজনের কথা। আমার পরিবারে আমার মা, বাবা, ছোট ভাই, আমার স্ত্রী এরা আছেন। মা বাবার চিকিৎসা চলছে। মা বাবা দুজনেই শরীরটা খুব খারাপ। তাছাড়া আমার স্ত্রী আছেন, দুজনেই চাকরি গেছে। আর বাড়ির মানসিক অবস্থা খুব ভালো না, খুবই খারাপ। বাড়ির প্রত্যেকটা লোক, পরিবারের লোক ভেঙে পড়েছিল যখন এই সুপ্রিম কোর্টের ভার্ডিক্টটা এসেছিল। তারপরে আমরা কীভাবে নিজেকে সামলিয়েছি এটা আমরাই জানি। পরিস্থিতি খুবই খারাপ। আমাদের লোন চলছিল, আমি লোনের ভারটা আমি নিয়েছিলাম বাড়িতে। পার্সোনাল লোন বলুন বা হোম লোন বলুন, কাজগুলো সব থেমে গেছে। কোনোভাবেই আমাদের কাজটা হচ্ছে না। ইএমআই কীভাবে শোধ করবো, আর তাছাড়া কীভাবে আমি জীবনযাপন করবো ওটা আমি বুঝতে পারছি না। আমি এখন দিশাহারা। সমস্যা, অনেক সমস্যা। আর এখানে যেভাবে চলছে এভরিডে আমরা আসছি, আমার করে ডেফিনেটলি বলতে পারি যে দেখুন, বাড়িতে তো মা বাবা আছে, ওদেরও প্যারেন্টস আছে, ওদের যে শরীরটাও ঠিক চলছে না, মানে ওষুধ ওদের খরচা থাকে, ডক্টর দেখানো থাকে। এখন আমি ফিউচারটা আমি বুঝতে পারছি না যে কি হবে, কারণ ফ্র্যাঙ্কলি স্পিকিং মানে অনেকটাই ভাবনা চিন্তা করার আছে। উনি কালকে নেতাজিতে গেছিলাম, তো ওখানে উনি যা বললেন দেখলাম, শুনলাম, আশা একটু পেয়েছি। ডেফিনেটলি হোপফুল, আশার উপরেই বেঁচে আছি। আমরা এখনও স্কুলে আসছি, আশা ছাড়িনি। আসছি এই জন্যেই যে স্টুডেন্টরা আছে, আমি যদি না আসি তাহলে পুরো স্কুলটা বন্ধ হয়ে যাবে। অ্যান্ড স্টুডেন্টস, দে অলসো হ্যাভ আ ফিউচার। উই ক্যানট জাস্ট লেট দেম গো জাস্ট বিকজ উই ডু নট হ্যাভ আ জব। আমাদের চাকরি, আমরা অ্যাজ এ টিচার আমার একটা রেসপন্সিবিলিটি থাকে, আমাদের একটা রেসপন্সিবিলিটি আছে, আমার ফেলো কলিগ বন্ধুরা ওদেরও একটা রেসপন্সিবিলিটি আছে। এই জন্যে আমরা চাকরি হারিয়েও এখন চাকরি আমরা এখনও এখানে পড়িয়ে যাচ্ছি। অ্যান্ড আই হোপ দ্যাট the children, the students, they get the benefit from us as they have been getting possible. 2016 সালে শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতির অভিযোগে সুপ্রিম কোর্টের রায়ের পর পশ্চিমবঙ্গ জুড়ে প্রায় 26,000 শিক্ষক চাকরি হারিয়েছেন। এর ফলে রাজ্যের সরকারি স্কুলের শিক্ষা ব্যবস্থার উপর গভীর প্রভাব পড়েছে। রিষড়া বিদ্যাপীঠ ইউনিট 2 এ কর্মরত 12 জন শিক্ষকও চাকরি হারিয়েছেন, যার মধ্যে 6 জন পুরুষ, 6 জন মহিলা শিক্ষক ছিলেন। স্কুলের প্রধান শিক্ষক রোশন কুমার মাল বলেন, স্কুলে প্রায় 2000 শিক্ষার্থী পড়াশোনা করে, যারা মূলত নিম্ন ও মধ্যবিত্ত পরিবারে। তাদের বেসরকারি স্কুলে পড়ানোর ক্ষমতা নেই। এমন পরিস্থিতিতে শিক্ষকদের অপসারণের ফলে শিক্ষার্থীদের পড়াশোনার উপর মারাত্মক প্রভাব পড়েছে। স্কুলে মোট 19 জন শিক্ষক ছিলেন, যার মধ্যে এখন মাত্র 7 জন শিক্ষক অবশিষ্ট আছেন।
চাকরি হারানো শিক্ষকেরা তাদের বেদনা ভাগ করে নিয়ে বলেছেন যে তারা যোগ্যতার ভিত্তিতে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন, কিন্তু এখন তাদের অযোগ্য ঘোষণা করা হয়েছে। তবুও তারা বাচ্চাদের শিক্ষিত করতে প্রস্তুত এবং বেতন ছাড়াই তাদের পড়াতে ইচ্ছুক। কি বলছেন প্রধান শিক্ষক রোশন কুমার মাল, তার সঙ্গে কথা বলেছেন আমাদের প্রতিনিধি ভোলানাথ সাহা। শুনবো। এসএসসি মামলায় যবে থেকে দেশের সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে বাংলার মানে টোটাল 26,000 যে শিক্ষক শিক্ষিকার চাকরি চলে যাওয়ার যে নির্দেশ দিয়েছে, তারপরে যেন স্কুলে স্কুলে একেবারে ভূমিকম্প নেমে পড়েছে। আর হুগলি জেলার রিষড়া বিদ্যাপীঠ ইউনিট 2 স্কুল, যেখানে 2000 ছাত্রছাত্রীরা পঠন পাঠন করেন, সেই স্কুলে মোট শিক্ষক শিক্ষিকার সংখ্যা 19 জন, কিন্তু এই সুপ্রিম ফরমানের ফলে 12 জনের চাকরি গেছে। এবার স্কুলে একেবারে অনিশ্চিততার পরিস্থিতি, কি করে ছাত্রীরা পড়াশোনা করবেন তারাও যেন মানে ভেবে উঠে পাচ্ছেন না। আর যেই শিক্ষক শিক্ষিকার তাদের চাকরি গেছে, যারা জীবনের এই 10টি অমূল্য যে জীবনের বছরটি এই স্কুলকে দিয়েছেন, তারা কোথায় যাবেন? একেবারে রাস্তায় তারা এসে গেছেন। তাদের পরিবার তাদের জীবন জীবিকার উপর নির্ভরশীল। তো তাদের মুখ্যমন্ত্রীর সঙ্গে কালকে সাক্ষাৎ করার পরেও তারা মানে ভেবে উঠতে পারছে না, তারা একেবারে দিশাহারা হয়ে গেছেন কি তারা ভবিষ্যতে কি করব। সেই স্কুলের আমি হেড স্যার যে আছেন তার সঙ্গে আমি কথা বলছি। আচ্ছা হেড স্যার, আপনাদের স্কুলে কি পরিস্থিতি? কতজন শিক্ষক আছে, ছাত্র আছে বর্তমানে? কি তাদের চাকরি যাওয়ার পর তারা কি, যারা চাকরি হারা আছে, তারা কি আপনার মনে হয়, আপনার তো কলিগ ছিল, তারা কি জেনুইন আছে বা তারাও কোনো রকম টাকা পয়সা দিয়ে চাকরি পেয়েছে? কি বলতে চান? আমার কাছে যা তথ্য আছে, আর এসএসসি দ্বারা প্রকাশিত যে একটা লিস্ট বেরিয়েছিল টেন্টেড ক্যান্ডিডেটসদের এসএসসির ওয়েবসাইটে, ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের সেই টেন্টেডদের লিস্টে আমার স্কুলের একজনও শিক্ষক বা শিক্ষিকা সেই লিস্টে তাদের স্থান নেই। তার মানে তারা জেনুইন, তারা নিজের মেধা, নিজের প্রতিভা, সেই দমখমে তারা চাকরি পেয়েছিল এবং আজকে সেই সুপ্রিম ফরমানে তারা কিন্তু চাকরি হারা। শুধু তারাই চাকরি হারা নয়, আমার স্কুলের বাচ্চারা তারা সর্বহারা হয়ে গেছে। আমি মানসিকভাবে বিপর্যস্ত। আমার স্কুল প্রকৃত অর্থে বন্ধের মুখে, কেননা আজকে 12 জন কলিগকে যাকে আমি হারিয়েছি সেই লাস্ট উইক, যেদিন সুপ্রিম কোর্টের ফাইনাল ভার্ডিক্ট আসে, সেদিন আমাদের স্কুল থেকে 3 জন ইংরেজির শিক্ষক শিক্ষিকা, 1 জন হিন্দির, 1 জন জিওগ্রাফির, ফিজিক্যাল সায়েন্সের 2 জন, হিস্ট্রির 2 জন, পলিটিক্যাল সায়েন্সের 1 জন এবং লাইফ সায়েন্সের 2 জন, কুল সব মিলিয়ে আমি টোটাল 12 জন শিক্ষককে হারালাম। এবার এতজন সাবজেক্ট যখন পড়াচ্ছিলেন, তা সত্ত্বেও আমাকে কিছু কন্টেক্সচুয়াল রেখে, যেহেতু আমাদের সংখ্যাটা বেশি ছাত্রদের রেখে, আমি স্কুল যে কোনোভাবে আমি সামাল দিতাম। কিন্তু এই 12 জনকে হারিয়ে আর আমি সামাল দেওয়ার মতন পরিস্থিতিতেও নেই। এখানে আমি শুধু একটাই কথা বলতে চাই, আমাদের স্কুলে এরা যেভাবে পড়াতেন কলিগসরা, মানে সবাই অ্যাসেটস আমার চোখে। তারা টাইম টু টাইম, এবং আমাদের এই সরকারি বিদ্যালয়ে আমি গর্বের সঙ্গে বলতে পারি যেভাবে পড়াশোনা হতো, আমি যে বছরে আমি চার্জ দিই এখানে HM হিসাবে 2019 সালে, সেই 2019-এর 22 জানুয়ারি এরা সবাই যোগদান করেন চাকরিতে। আমি জুলাই মাসেই করি, আমার থেকে 6 মাস আগে এরা জয়েন করেছিল। এদের মুখ দেখেই আমি এই স্কুলটা বেছে নিয়েছিলাম যে আমি প্রধান শিক্ষক হয়ে এই স্কুলটাকে এগিয়ে নিয়ে যাব। আমি একটা স্বপ্ন দেখে শুরু করেছিলাম যে সবাই ইয়াং, আমি এই টিমটার নাম দিয়েছিলাম ইয়াং ব্রিগেড, যে সবাই ইয়াং মিলে আমরা বাচ্চাদেরকে এগিয়ে নিয়ে যাব। এবং সবাই ছাত্রছাত্রীদেরকে নিজের ভাই বোন ভালোবেসে, শিক্ষকরা সময় দিয়ে, কি সুন্দর এমনও হয়েছে আমার স্কুলে গ্রিন বোর্ড লাগানো হয়েছে, যেটা কোনো সরকারি স্কুলে নেই, আমরা গ্রিন বোর্ড লাগিয়েছি। তাদের আমি এই সাহসটা কোথায় থেকে পেলাম যে তারা এত সুন্দর পড়াশোনা করাচ্ছিল বাচ্চাদেরকে, যে আমি ভাবলাম যে এদের জন্য কিছু একটা করতে হবে। যদি আমি শিক্ষককেও একটু মোটিভেট করি, তাহলে তারা আরও ভালো পড়াশোনা করাবে বাচ্চাদেরকে। তো প্রত্যেকটা রুমে আমার গ্রিন বোর্ড আছে। আজকে সেই গ্রিন বোর্ড এই বছরেই জানুয়ারি মাসে, কিন্তু জীবনে ভাবিনি যে জানুয়ারিতে আমি গ্রিন বোর্ড লাগাবো। আমি একটা প্রোগ্রামও করছিলাম যে এই একটা স্মার্ট ক্লাসরুম আমি করব এই বছরে শেষে, শিক্ষকদেরকে একটা উপহার দেব। যে সরকারি স্কুলে হলেও আমিও একসময় গরিব ছাত্র ছিলাম, সেখান থেকে সরকারি স্কুল থেকে পড়াশোনা করে আজকে এই প্রধান শিক্ষক পদে বসে আছি। আমার মতন আরও যারা দরিদ্র হতভাগ্য, যাদের মা বাবার অত সামর্থ্য নেই, তারাও সেই সরকারি স্কুল থেকে পড়াশোনা করে এগিয়ে যাবে। কিন্তু যদি এইভাবে স্কুল বন্ধ হয়ে যায়, এই ফরমানের বদলায়, তাহলে এই বাচ্চাটা কোথায় যাবে?
আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা। ভিডিওটা লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন।